দর্শক স্বাগত নিউজরুম সংলাপে। আপনারা জানেন যে রোজকার এই আয়োজনে আমরা সংবাদের পেছনের ঘটনার ব্যাখ্যা এবং বিশ্লেষণ নিয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন কাশিম হুমায়ুন, ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক সংবাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং তার পরপরই দেখতে পাচ্ছি রয়েছেন গোলাম মুর্তজা, সম্পাদক সাপ্তাহিক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং তারপরে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন হাফিজুর রহমান কার্জন, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করব, তবে তার আগে দেখে নেব আমাদের শিরোনামগুলো কি ছিল আজকে। আমরা শিরোনামগুলো দেখে আসলে মূলত আলোচনায় ফিরতে চাই। দেশের মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না, ঘোষণা প্রধানমন্ত্রীর। সার্চ কমিটি বিষয়ে গতকালের বৈঠকের পর কিছুক্ষণের মধ্যে বিএনপির সংবাদ সম্মেলন। নির্বাচন কমিশন গঠন করতে হবে সৎ ও যোগ্যদের দিয়ে, সার্চ কমিটিকে বিশিষ্টজনদের পরামর্শ। সরকারি ব্যবস্থাপনায় হজে দেওয়ার খরচ বাড়ছে 14 থেকে 21,000 টাকা পর্যন্ত। রাজধানীর হোটেল এবং চাইনিজ রেস্টুরেন্টে বাইরে চাকচিক্য, ভেতরে নোংরা পরিবেশ, অভিযান পরিচালনার দাবি। এই ছিল আমাদের সংবাদ শিরোনাম। এবার দেখব অন্যান্য গণমাধ্যমগুলো আসলে কি ধরনের সংবাদকে শিরোনামে রেখেছে, সেগুলো দেখে ফিরবো আলোচনায়। নাগরিকের সাথে সার্চ কমিটির বৈঠক রাজনৈতিকভাবে বিতর্কিত নয়, এমন ব্যক্তিদের ইসিতে রাখা এবং আইন তৈরির পরামর্শ। সাঁওতালপল্লীতে আগুনের ঘটনায় স্থানীয়দের সাথে জড়িত পুলিশ, বিচারিক তদন্ত প্রতিবেদন হাইকোর্টে। যদি রিপোর্টে তাদের নামে অভিযোগ থাকে তাহলে তারা বিচারের সম্মুখীন হবে। সার্চ কমিটির সাথে বৈঠকে কম যোগ্যতার কাউকে ইসিতে না রাখার পরামর্শ বিশিষ্টজনদের, আলাদাভাবে নাম দেবে বিএনপি জোট। দুদেশের সম্পর্ক ঠিক রেখে রোহিঙ্গা সংকট সমাধান চায় কফি আনান কমিশন, কক্সবাজার জেলা প্রশাসনের সাথে বৈঠক। কানাডায় মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত 6, অভিবাসন ঠেকাতে বিতর্কিত মুসলিম নিবন্ধন পদ্ধতি চালু করতে যাচ্ছেন ট্রাম্প। যোগ্য নির্বাচন কমিশন দেখতে চান বিশিষ্ট নাগরিকেরা। আরো 5 জন বিশিষ্ট নাগরিকের পরামর্শ নিতে প্রস্তাব। যৌতুক চেয়ে আত্মহত্যায় প্ররোচিত করলে 14 বছরের কারাদণ্ড। খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি 2 ফেব্রুয়ারি। রাজনৈতিক সংশ্লিষ্টতাহীন যোগ্যদের নিয়ে ইসি গঠনের পরামর্শ বিশিষ্ট নাগরিকদের, সার্চ কমিটির কাছে নাম জমা দিতে প্রধান দলগুলোতে তোড়জোড়। চট্টগ্রাম কাস্টম হাউসের প্রতিটি ধাপে অনিয়ম দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। আরো তদন্তের পর ব্যবস্থা, কর্তৃপক্ষের উদাসীনতায় বিস্ময় প্রকাশ। গাইবান্ধায় সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশের সংশ্লিষ্টতা পেয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে প্রতিবেদন জমা। এবার রাজধানীর গোলাপবাগে 6ষ্ঠ শ্রেণীর ছাত্র খুন, পরিবারের অভিযোগ ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে রেদওয়ানকে। মোটামুটি দেখলাম সবগুলো কিন্তু একই রকম শিরোনাম, অর্থাৎ সার্চ কমিটি নিয়ে কিন্তু মূলত গণমাধ্যমগুলো সংবাদ শিরোনাম করেছে। এটা হুমায়ুন ভাইকে দিয়ে শুরু করতে চাই আসলে। সেটা হচ্ছে যে এই সার্চ কমিটির বিষয়ে তো অনেকদিন ধরে কথাবার্তা চলছিল। আমরা দেখলাম এই কথাবার্তা এখন মাঠে গড়িয়েছে, আলোচনা চলছে। আলোচনা একটা ফলপ্রসূ অবস্থায় আমরা আসবে এটা আশা করছি আমরা। আসলে আপনার মূল্যায়ন জানতে চাই আসলে যে নিরপেক্ষ নির্দলীয় লোকজনদের ব্যাপারে পরামর্শ দেওয়া হচ্ছে, আসলে সবসময় পরামর্শগুলো আসে বিভিন্ন মহল থেকে, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো কতটুকু বাস্তবায়নের জায়গায় পৌঁছায়, আপনার অভিজ্ঞতা কি? এখন বিষয়টা হচ্ছে কি, এটা তো মানে এটা নিয়ে তো অনেক আলোচনা করা যায়। তো এটা এন্ড কোথায়, এটা হলো বড় বিষয়। তো এন্ডটা হওয়া উচিত এইভাবেই যে আজকে দেখবেন যে বিশিষ্টজন যারা কথা বলেছেন, যে 12 জন বিশিষ্ট ব্যক্তি, তারা কিন্তু একটা ওপিনিয়ন দিয়েছেন সৎ এবং যোগ্য লোক। এখন সৎ এবং যোগ্য লোককে যদি আনা যায় তাহলে কিন্তু বিষয়টা নিরপেক্ষভাবে হবে, এটা বিশ্বাস করা যায়। তাহলে আপনাকে তো বেসিক ক্রাইটেরিয়াটা কি? বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনার সৎ এবং যোগ্য এই লোকগুলোকে যে আপনি আনতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা নিরপেক্ষ নির্বাচন আপনি প্রেজেন্ট করা যাবে। সেই দিকটার দিকেই আমার মনে হয় এই সার্চ কমিটি নিয়ে যত এ পর্যন্ত যাদের সাথে কথা হচ্ছে,
বিশিষ্টজনগুলো, মূলত তাদের সাথে আজকে কথা হচ্ছে। এর আগে তো মহামান্য রাষ্ট্রপতি কথা বলেছেন আওয়ামী লীগ এবং বিএনপি সহ 31টা দলের নেতৃবৃন্দের সাথে। সব মিলিয়েই একটা যেটা বোঝা যাচ্ছে সে যে সব দলই একটা নির্বাচনমুখী, তারা নির্বাচনে যেতে চায়। এখন শুধু একটা পরিবেশ তৈরি করা, এবং সেই পরিস্থিতি এবং পরিবেশ তৈরি করার বিষয়টা নির্ভর করছে হলো আপনার নতুন ইলেকশন কমিশন কিভাবে দায়িত্বটা পালন করেন। এখন যদি এটা শুরু থেকেই বিতর্কিত হয়ে যায় তাহলে কিন্তু একটা সমস্যা পাকিয়ে যাবে। এখন আমার যেটা আজকে মাননীয় প্রধানমন্ত্রীও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি এবং উপদেষ্টা মণ্ডলীর সবাই বলেছেন যে কোনো অবস্থায় যাতে নির্বাচন অবাধ বিতর্কিত না হয় এবং অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনটা হয় সেই দিকে তিনি বেশি জোর দিয়েছেন। এবং বিএনপির মেজর স্টেক হোল্ডার ইন পলিটিক্স বাংলাদেশের বিএনপি, তারাও কিন্তু একই কথা নেতৃবৃন্দ একই কথা বলছেন। তবে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন নিয়ে কথার মধ্যে কিন্তু কারোর কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হচ্ছে প্র্যাকটিক্যাল, সেটা মনে প্রাণে কতটুকু তারা বিশ্বাস করে। রাইট, এখন বাস্তবতাটা হচ্ছে কি দাঁড়াতে পারে। এখন বাস্তবতা যে 2014 একটার মতো 5 জানুয়ারির মতো নির্বাচন হবে কিনা। এখন এই প্রসঙ্গে আমার বক্তব্যটা হচ্ছে যে আপনি যদি কোনো মেজর স্টেক হোল্ডার ইন পলিটিক্স এবং নির্বাচনের মাঠে আওয়ামী লীগ এবং বিএনপি তারাই মেজর প্লেয়ার, তো এদের যদি একটা দল অংশগ্রহণ না করে তাহলে কিন্তু নির্বাচনটা আপনার অনেকটা আবারও সেই প্রশ্নবিদ্ধ জায়গায় সেটাই হবে ওয়াকওভারের মতো হয়ে যাবে। এবং এটা এক পক্ষ ক্ষমতা থাকার চেষ্টা করবে, আরেক পক্ষ হয়তো এটা নিয়ে তীব্র সমালোচনা করবে, এইভাবেই যায় আর কি, এইভাবেই চলবে। গোলাম মুর্তজা সেটা হচ্ছে উনি কিন্তু একটা কথা বলছিলেন যে মুখে সবাই আমরা বলছি সুষ্ঠু এবং গণতান্ত্রিক এবং সবকিছু মিলে নিরপেক্ষ নির্বাচনের অবস্থা আমরা যাচ্ছি, আসলে অন্তরে কতটুকু বিশ্বাস করছে সেই প্রশ্ন কিন্তু কথোপকথনের মধ্যে দিয়ে উঠেছে। আপনি আসলে কি মূল্যায়ন করবেন এই জায়গাটাতে? মূল্যায়ন বলতে তো আসলে ধরেন আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ চাই, একটা গণতান্ত্রিক দেশ, যে গণতন্ত্রের কথা বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেরকম একটি দেশ চাই আমরা। এবং সেরকম একটি দেশ দেখার জন্যে সুষ্ঠু একটা নির্বাচনী প্রক্রিয়া দরকার। আমাদের দুর্ভাগ্য যে 45 বছর বয়সের বাংলাদেশে আমরা আজকে পর্যন্ত সেরকম একটা প্রক্রিয়ায় পৌঁছতে পারলাম না। কিছুটা পেরেছিলাম 91 সাল থেকে স্বৈরাচার পতন ঘটিয়ে কিছুটা পেরেছিলাম, সেই জায়গা থেকে আবার আমরা বিচ্যুত হয়ে গেছি। এখন বাংলাদেশের দুর্ভাগ্য, বাংলাদেশ যারা দেশটি পরিচালনা করছেন তারা বাংলাদেশকে পরিচালনা করছেন অ্যাডহক ভিত্তিতে, কোনো স্থায়ী ভিত্তিতে নয়, স্থায়ী সমাধানের ভিত্তিতে নয়। কেন অ্যাডহক ভিত্তিতে? যে 45 বছরের বাংলাদেশ, ধরেন এখন বিএনপির যে অবস্থান, রাজনৈতিক দল বিএনপির কথা যদি আপনি শোনেন, বিএনপির নেতাদের বক্তব্য দেখেন, মনে হবে যে অত্যন্ত গণতন্ত্রের প্রতি শ্রদ্ধেয় একটি রাজনৈতিক দল, গণতন্ত্র মনা একটি রাজনৈতিক দল, গণতন্ত্রের প্রতি তাদের অবাধ আস্থা বিশ্বাস। কিন্তু যতবার ক্ষমতায় এসেছে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করার জন্য যে একটি আইন দরকার সেদিক দিয়ে হাঁটেনি। আবার এই কথাগুলো আগেও বলেছি, রিপিট হয়ে যাচ্ছে। আবার আওয়ামী লীগ পরপর 2 টার্ম ক্ষমতায় থাকছে, যখন নির্বাচন কমিশন গঠনের প্রসঙ্গ আসে তখন বলছে যে এবার তো সময় নেই, এর পরের বার যাতে আইন হয়। তার মানেটা কি? তারা বাংলাদেশের এই বড় যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা ক্ষমতায় থাকে, এই বড় রাজনৈতিক দলগুলো, ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলো মনে প্রাণে অন্তরে তারা গণতন্ত্র মনা না, তারা গণতান্ত্রিক প্রক্রিয়াটা বিশ্বাস করে না। ক্ষমতায় থাকার জন্য নির্বাচন বা এরকম একটা বিষয়কে তারা অবলম্বন করে। যেহেতু তারা বিশ্বাস করে না, সেই কারণে এই যে আমরা একটি নির্বাচন কমিশন গঠন হবে, একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেই প্রক্রিয়াটা আজকে পর্যন্ত সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করিনি। না করার কারণে আমরা এখন রাষ্ট্রপতির কাছে যাচ্ছি, আমরা এখন সার্চ কমিটি করছি, সেই সার্চ কমিটি অনেকে নাক গলানোর চেষ্টা করছে, বিশিষ্ট নাগরিকদের সঙ্গে কথা বলছি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছি। আপনি একজন সংবাদকর্মী, আপনি যে রাজনৈতিক দলের এখন পর্যন্ত নাম শোনেন নাই, আমাদের সার্চ কমিটি আমাদের রাষ্ট্রপতি সেই রাজনৈতিক দলের সঙ্গে ডেকে নিয়ে আলোচনা করছে। আমাদের কাজ কি এত কম? একটা রাষ্ট্রের কাজ কি এত কম যে রাজনৈতিক দলটির নাম কেউ জানে না, যে রাজনৈতিক দলের 3 জন নেতা নাই, 3 জন কর্মী নাই, সেই রাজনৈতিক দলের সাথে আলোচনা করে রাষ্ট্রপতি কেন সময় নষ্ট করবেন? কেন এরকম আলোচনা হবে যে তারা যে বুদ্ধি দিবেন, তারা যে নাম দিবেন, তার ভিত্তিতে একটি নির্বাচন কমিশন গঠন হবে? নির্বাচন কমিশন বা গঠন হবে তখনই যদি আমাদের রাজনৈতিক দলগুলো আন্তরিকভাবে চান, আপনি যে প্রশ্ন করেছিলেন, আন্তরিকভাবে চান এবং বিশ্বাস করেন যে
আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, আমরা একটা দেশে গণতান্ত্রিক পরিবেশ চাই। এখন পর্যন্ত আমাদের যে রাজনৈতিক দলগুলোর যে অবস্থান, রাজনৈতিক দলগুলোর যে নীতি, তাতে তারা এর থেকে অনেক দূরে। রাজনীতিবিদরা আজকে দেশে যে সুষ্ঠু নির্বাচন হয় না, রাজনীতিবিদরা বলেন আমরা দেশ স্বাধীন করলাম, আমরা আন্দোলন করলাম, আমরা সংগ্রাম করলাম, এখন মানুষ আমাদের বিশ্বাস করে না, আমাদের ভাবমূর্তি। এই যে মানুষ বিশ্বাস করে না, রাজনীতির প্রতি অশ্রদ্ধা, রাজনীতিবিদদের প্রতি অশ্রদ্ধা, কারা তৈরি করেছে এই আসলে? পুরো ব্যাপারটাই সুলতানা কামাল বলেছেন গতকালকে, এই পুরো ব্যাপারটা তো তৈরি করেছেন রাজনীতিবিদরা। এখন যদি এর থেকে রক্ষা পেতে চাই তাহলে রাজনীতিবিদদেরই উদ্যোগ নিতে হবে। আমরা রাজনীতিবিদদের সমালোচনা করি, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমাদের শতভাগ সমর্থন রাজনীতিবিদদের প্রতি এই জায়গাটিতে যে দেশ রাজনীতিবিদরাই পরিচালনা করবেন। রাজনীতিবিদরা অন্যায় করছেন, রাজনীতিবিদরা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন, রাজনীতিবিদরা দেশ ঠিকমতো পরিচালনা করতে পারছেন না, এর অর্থ এই নয় যে কেউ প্রিয় দেশবাসী বলে এসে রাষ্ট্র ক্ষমতা দখল করবেন। আমরা সেটাকে কোনোভাবেই দেখতে চাই না, সমর্থনও করি না। রাজনীতিবিদদেরই সমর্থন করি, তারাই দেশ পরিচালনা করবেন, কিন্তু তাদের সংশোধন হওয়া দরকার। তাদের চেতনা জগতে একটা গণতন্ত্র পরিবর্তন দরকার, গণতন্ত্র মনা হওয়া দরকার। সাধারণ আপনি রাজনীতি করবেন, আপনি ক্ষমতায় থাকবেন, কিন্তু মানুষের ভোটের অধিকার নিয়ে আপনি, যেমন প্রধানমন্ত্রী বলেছেন যে ভোটের অধিকার নিয়ে সিনেমিনি খেলতে হবে না। এখন কে ভোটের অধিকার নিয়ে সিনেমিনি খেলে আর কে ঠেকাবে, এটা পরিষ্কার করা দরকার। এটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে তখন কিন্তু একই বক্তব্য দেয়, প্রত্যেক প্রধানমন্ত্রী কিন্তু একই বক্তব্য রাখেন, সিনেমিনি খেলতে দেওয়া হবে না। এখন সেটা যেন একটা হলো বাহ্যিক বক্তব্য, বাহ্যিক মন্তব্য, আরেকটি হচ্ছে আমার অন্তরের অবস্থান, অন্তরের বিশ্বাস। এখন আপনি যদি সিনেমিনি খেলতে না দেন, আপনি যদি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া মধ্যে দিয়ে থাকতে চান, তাহলে অবশ্যই একটা রাষ্ট্র, একটা সরকার আন্তরিকভাবে চাইলে এত বড় আলোচনা না করেও, আমি আলোচনাটিকে খারাপভাবে দেখছি না, আলোচনাটিকে আমি ভালোভাবেই দেখছি। কারণ আমাদের যেহেতু আইন নাই এবং এখন পর্যন্ত এই আলোচনা ছাড়া অন্য এর চেয়ে ভালো কোনো দৃষ্টান্ত আমাদের সামনে নাই, পদ্ধতি আমাদের সামনে নাই, যেহেতু আইন নাই। সুতরাং এটিকে আমি সমর্থন করছি, সমর্থন করেও বলছি যে সরকার যদি চায় আন্তরিকভাবে যে একটা সুষ্ঠু বা একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হবে এবং সেই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করবে। যত এখানে আবার এখন মনে রাখা দরকার যে সুষ্ঠু নির্বাচন কমিশন, শক্তিশালী নির্বাচন কমিশন আমাদের দরকার, অত্যন্ত জরুরি দরকার, কিন্তু তার চেয়েও জরুরি দরকার যখন যারা ক্ষমতায় থাকবেন তাদের আন্তরিকতা। তারা যদি আন্তরিকভাবে ওই নির্বাচন কমিশনটিকে সহায়তা না করেন, ওই নির্বাচন কমিশনটিকে যদি, এই প্রসঙ্গে আমরা আসবো আসলে আলোচনার মধ্যে দিয়ে। হাফিজুর রহমান কার্জন উনি যে কথাটি বলছিলেন যে আইনটি করার ব্যাপারে কেউ আন্তরিক নয়, একটু স্পেসিফিক জানতে চাই, আইন করলে আসলে ক্ষমতাসীনদের অসুবিধা জায়গাটা কোন জায়গায়? হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তরে আমি আসছি। মানে সার্চ কমিটি, আচ্ছা সরাসরি আপনার প্রশ্নের উত্তরেই চলে আসি। মানে যে কথাটি, মানে আমাদের বাংলাদেশের যে সমস্যা সেটা প্রতিষ্ঠানের সমস্যা, যে আমার প্রতিষ্ঠান নাই। আপনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেবেন, আপনি গণতন্ত্রকে শক্তিশালী করবেন, কিন্তু সেইটার জন্য যে পূর্ব শর্তগুলো এবং সেটার জন্য যে প্রতিষ্ঠানগুলো দরকার সেটা আপনার নাই, এবং সেটা গড়ে তোলার কোনো উদ্যোগও নাই। এবং যেটা মর্তুজা ভাই বললেন যে অ্যাডহক, সব কিছুতে তাই। আপনি এই যে বড় রাজনৈতিক দলগুলো এতবার ক্ষমতায় ছিলেন, ইলেকশন কমিশনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তারা কি করেছেন? এবং আপনার এই যে আইনটি, এই আইনটি কেন করা হচ্ছে না? প্রতিবার আসলে এই অজুহাতটা কেন দেয়া হয়? এবং আপনি দেখেন যে আমার এই গত 2 দশকে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে ইলেকশন, তত্ত্বাবধায়ক সরকার, এইটার আন্দোলন সংগ্রাম, রাজপথে বিভিন্ন মিছিল মিটিং। গণতন্ত্র কিন্তু অনেক বড় একটা বিষয়। গণতন্ত্র মানে শুধু ইলেকশন না, কিন্তু গণতন্ত্র মানে হচ্ছে সহনশীলতা, গণতন্ত্র মানে হচ্ছে শিক্ষার বিস্তার, গণতন্ত্র মানে হচ্ছে ইনক্লুসিভ পলিসি। আজকে সাঁওতাল পল্লীতে যেটা হয়েছে, এই যে আপনার মার্জিনালাইজ প্রান্তিক জনগোষ্ঠীর যারা, তাদেরকে আপনি কতটা মানে মেইন স্ট্রিমের সাথে কিংবা নানা সুযোগ সুবিধা দিয়ে আপনি তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারেন। গণতন্ত্র মানে অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, গণতন্ত্র মানে আপনার পলিটিক্যাল কালচার। হ্যাঁ, আপনি একটাই ঠিক করতে পারলেন না, বাকিগুলো আপনি কোথায় কখন কিভাবে করবেন? এবং আপনি এখানে দেখেন, মর্তুজা ভাই তো আইন করার কথা বললেন, এখন আপনি ইলেকশন কমিশনের এখন যে অবস্থা, আপনি এই অবস্থার ভিতরে আমরা কেউ অনেকে হয়তো বা জানি, অনেকে হয়তো বা জানি না, কিন্তু মূল যে জায়গাটাতে আমাদেরকে অ্যাড্রেস করা দরকার আমরা কিন্তু সেইখানে অ্যাড্রেস করি না। যেমন ধরেন যে ইলেকশন কমিশনের যে সেক্রেটারিয়েট, এটা কিন্তু ইট ইজ অ্যাটাচড উইথ দি অফিস অফ প্রাইম মিনিস্টার সেক্রেটারিয়েট। তাহলে পরে ইলেকশন কমিশনের যে সেক্রেটারিয়েট তারা কিন্তু স্বাধীনভাবে তাদের যে ক্ষমতা প্রয়োগ করতে পারছে না, আপনার এক্সারসাইজ করতে পারেন না, অর্থনৈতিক সীমাবদ্ধতা রয়েছে। এবং তারপরে আপনার যেটা হয়েছে, আপনার যে রিপ্রেজেন্টেশন অফ পিপল ওয়ার্ডার 1972,
সেইটা অনুযায়ী একজন চিফ ইলেকশন কমিশনার বলেছেন, উনি বলেছেন ওনার অভিজ্ঞতার কথা যে এখানে আমাদের রাজনৈতিক দলগুলোর যেটা ইচ্ছা সেটা হচ্ছে ইলেকশন কমিশন তারা নির্বাচনটাকে আয়োজন করবেন, কিন্তু রিয়েল কন্ট্রোল, মূল কন্ট্রোলটা থাকবে রিটার্নিং অফিসারের হাতে, এবং তিনি হচ্ছেন ডেপুটি কমিশনার, তিনি হচ্ছেন সরকারি কর্মকর্তা, এবং ওই ইলেকশন কমিশন তার যে সাপোর্ট, তার যে লজিস্টিক সব কিছু প্রোভাইড করতে হয় সরকারকে। এবং সেইটার জন্যই তো 1994 সালে বর্তমান প্রধানমন্ত্রী উনি আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টাকে ঢুকিয়েছিলেন। এখন তারপরে 2001 সালের পরে ওই সরকার মানে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টাকে ক্ষমতায় থাকার জন্য এমনভাবে অপব্যবহার করলেন, তারপরে সেখান থেকেও সরে আসলেন। এখন আপনি মানে এইটা কিন্তু আমার জনগণ কিংবা আমাদের কোনো দোষ না, আপনারা পলিটিশিয়ানরা ক্ষমতায় থাকার জন্য হেন কাজ নাই আপনারা করছেন না, তারপর আবার আমাদেরকেও আস্থা রাখতে হচ্ছে আপনাদের উপরে। স্যার আইন করলে কি অসুবিধা, এই কিসের ভিতরে আমরা পড়ে গিয়েছি বলতেন একটু। এইটা তো হতে পারে না, হ্যাঁ এইটা তো হতে পারে না। তারপরে কিছু এক্সপেরিমেন্ট হয়েছে, এক্সপেরিমেন্টটা যে সবচেয়ে শিক্ষিত লোক তারা যদি ক্ষমতা চালায় তাহলে কি হয়, সেখানে আবার অগণতান্ত্রিক শক্তির বিপদ। হ্যাঁ মানে মুশকিল হচ্ছে যে এখানে আপনি গণতান্ত্রিক শক্তি, গণতন্ত্রের লেবাস নিয়ে আপনি ক্ষমতায় আসলে যত অগণতান্ত্রিক কাজ আপনি সব করতে পারছেন। হ্যাঁ আবার যদি আপনার অগণতান্ত্রিক কোনো আপনার যদি কোনো সিল থাকে তাহলে পরে আপনার নানা রকম সমালোচনার ভয়। হ্যাঁ কিন্তু মুশকিলটা হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, সুশাসন নিশ্চিত করা, তারপরে যে বেসিক নেসেসিটি অ্যামেনিটি সেগুলোকে এনশিওর করা, সেই জায়গাটা কেন হচ্ছে না? আপনি প্রতিষ্ঠান কেন করতে পারছেন না? আপনার কোথায় ইলেকশন কমিশন, কোথায় অ্যান্টি কারাপশন কমিশন? অ্যান্টি কারাপশন কমিশনের কর্মকাণ্ড সরকারি কর্মকর্তাদের বেলায় একরকম, সরকারি দলের বেলায় একরকম, আর বিরোধী দলের বেলায় একরকম কেন হয় আমাকে বলেন? আপনার লোকাল গভর্নমেন্ট কোথায়? আপনার সেই মানে জুডিশিয়ারি, স্ট্রং জুডিশিয়ারি মোটামুটি কাজ করছে, গণমাধ্যম কাজ করছে, কিন্তু সেই রকম স্ট্রং জুডিশিয়ারি কোথায়? আপনার বিশ্ববিদ্যালয় আজকে কোথায়? আপনার শিক্ষা এবং গবেষণা কোথায় গিয়েছে? আপনার শিক্ষা এবং গবেষণা একটা দেশের জাতির মেরুদণ্ড এবং সেটা পলিসি মেকিংয়ে একটা বড় ভূমিকা পালন করে। আপনি সেইখানে বিশ্ববিদ্যালয় নিজেরা কি করছে, তাদের সীমাবদ্ধতার মধ্যে দিয়ে তারা চেষ্টা করছে, পলিসি মেকিং লেভেলে তাদের কোনো ইয়ে নেই। আমার প্রতিষ্ঠান কোথায়, যে প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারিনি আসলে এত বছরে, গণতন্ত্রকে এগিয়ে নেবে। কাশিম ভাই একটি বিষয় আলোচনায় আনতে চাই, সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে তো গতবারও সার্চ কমিটি দেখেছি আমরা, অভিজ্ঞতা কিন্তু খুব একটা সুখকর নয় আমাদের জন্য আর কি। কারণ যখন তারা গঠিত হয় এবং পরবর্তীকালে যে সমস্ত নির্বাচন বাংলাদেশে হলো, স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় নির্বাচন, সেই সমস্ত বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে। তো এইবারে যে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া চলছে, অতীত অভিজ্ঞতা থেকে আসলে আমরা কি খুব একটা আশাবাদী হতে পারি এত সীমাবদ্ধতার মধ্য থেকে? আশাবাদী তো হওয়ার মতো যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে, কারণ সামনে নির্বাচনে এটা একটু আগে মানে ইনফরমেন্টে কথাবার্তা বলছিলাম আমরা দুজনই, যে ধরেন নির্বাচনে বিএনপি আসবে, তো বিএনপি আসলেই তো একটা নির্বাচনটা জমজমাট, হ্যাঁ জমজমার প্রতিদ্বন্দ্বী স্টেক হোল্ডার, তারা তো মেজর প্লেয়ার, মেজর স্টেক হোল্ডার, তো ন্যাচারালি এক্সপেক্টেড যে এরকম। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি নির্বাচন কমিশনটাকে যদি ধরেন, আমি ধরে নিচ্ছি যে বিএনপি নির্বাচন আসবে এবং আওয়ামী লীগ আছে, দুটো মিলিয়েই একটা প্রতিদ্বন্দ্বী নির্বাচন হবে। এখন নির্বাচনটা করার জন্যে ধরেন ইলেকশন কমিশনের উপর কী দায়িত্বটা, কী রকম তার অবস্থার পরিবেশটা তৈরি করতে পারছে, দায়িত্ব পালন, সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করা, এবং আরেকটা দিক হচ্ছে যে আপনার এনভায়রনমেন্টটাকে নিশ্চিত করা, সেই জায়গাটাই কিন্তু আসলে সমস্যাটা। হ্যাঁ সেই প্রশ্নটাই করেছি আসলে, যে কতটুকু তারা পারবেন এই বাস্তবতা। এখন পারা না পারাতে নির্ভর করে যে আপনি আজকে যদি এই বিশিষ্ট 12 জন যারা কথা বললেন তাদের দিকে যদি আপনি তাদের ওপিনিয়নটার দিকে যদি আপনি একটু তাকান, তাহলে কিন্তু একটা তাই জিনিস তারা বেশ জোর দিয়ে বলেছেন, সেটা হচ্ছে যে সৎ এবং যোগ্য লোক। এই সৎ এবং যোগ্যতা যদি থাকে তাহলে দল নিরপেক্ষ তো অটো সিস্টেম হয়ে যায়। দল নিরপেক্ষ তো আর আপনি এটা বলা যায় না, এটা হতে হবে যে আপনি সৎ এবং যোগ্যতা সম্পন্ন যদি ব্যক্তি হন তাহলে আপনি দল নিরপেক্ষ হবেন। দল নিরপেক্ষ আমি ওইভাবে চিন্তা করি না, কিন্তু ইলেকশন কমিশনের ক্যারেক্টারটাকে আপনি দল নিরপেক্ষ করতে হবে। আপনি নিজের ক্যারেক্টারটা হইতে দল নিরপেক্ষ, এবং আকার মানে পরিচয় মানে বক্তব্য অ্যাক্টিভিটিস কোনোভাবেই আপনি আপনার যাতে পলিটিক্যাল ইয়েটা আপনার ভেসে না ওঠে। পলিটিক্সের বাইরে কেউ নাই, আপনি ভোট দিতে গেলে রাইট। এখন প্রশ্ন হচ্ছে তাই সেই এনভায়রনমেন্টটা তারা কতটুকু নিশ্চিত করতে পারবেন সেটা হলো দেখার জিনিস। এখন যদি রাজনৈতিকগুলো ধরেন আওয়ামী লীগ এক কথা বলছে, বিএনপি এক কথা বলছে, এবং এটা মনে করি যে ইটস এ প্রেশার, আপনি যদি প্রেশার হিসেবে নেন, চাপ হিসাবে দেখেন, তাহলে কিন্তু অনেকটা আপনি একটা জায়গায় যৌক্তিক জায়গায় থাকা যায়। আর যদি
চাপ না মেনে মানে হ্যাঁ বিএনপি আমাকে সমালোচনা করবে, আওয়ামী লীগ আমাকে সমালোচনা করবে, তাহলে কিন্তু সমস্যাটা পাকিয়ে যাবে। এখন এই প্রশ্নটা যদি আপনি ইলেকশন কমিশনকে যদি আপনি সৎ এবং যোগ্য লোককে আনা হয়, তাহলে যেমন আপনি নিরপেক্ষতার কথা যেটা বলা হচ্ছে সেটাও পাওয়া যাবে, আর দ্বিতীয়ত ইলেকশনটা সুষ্ঠু নির্বাচন হবে সেটা আমরা এক্সপেক্ট করতে পারি। আর একটা হচ্ছে যে সবচেয়ে বড় জিনিস হবে সৎ এবং যোগ্যতা কিন্তু মিলিয়ে একটা মানুষকে সাহসী করে তোলে। সাহসী এই ব্যাপারটাই খুবই গুরুত্বপূর্ণ আসলে। সাহসী হতে গেলেই সাহসী যদি আপনি হয়ে যায়, সাহস আপনি দেখান, তাহলে কিন্তু আপনাকে একটা ভালো একটা জায়গায় যাওয়া যাবে। এখন সাহস দেখাতে হবে, সাহসটা না দেখাতে পারলে কিন্তু সমস্যাটা পাবে। মুর্তজা ভাই, একটা প্রশ্ন আপনাকে করে বিরতিতে যাব, এসে উত্তরটা নিব আমরা। আসলে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে এত বিরোধ, তারা প্রত্যেকটা বিষয়ে তারা ডিফার করে এক অন্যকে আর কি। এই বাস্তবতায় 5 জন করে নাম প্রস্তাব করে এবং সেই বিষয়ে সম্মত হওয়ার বাস্তবতার কতটুকু তৈরি হয় এবং সেটা নিয়ে আসলে রাজনীতির মাঠ কতখানি ঘোলা হবে, সে উত্তর আপনার কাছে জানবো। তবে ছোট বিরতির পরে দর্শক আমাদের সঙ্গে থাকুন, নিশ্চিত ছোট্ট একটা বিরতি। আবারও স্বাগত নিউজরুম সংলাপে। কথা বলছিলাম সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, সার্চ কমিটি এবং অন্যান্য বিষয় নিয়ে। মুর্তজা ভাই, যে প্রশ্নটি করেছিলাম আপনাকে, আসলে এত বিরোধ, সেখানে আসলে কি এই বিষয়ে তারা ঐক্যমত্যে পৌঁছতে পারবে, আর না পারলে কি হতে পারে, এবং পারাটা কতখানি যুক্তিসঙ্গত আসলে আমাদের এই বাস্তবতায়? দেখেন, এই যে পারা না পারার জায়গা থেকেই আইনের প্রসঙ্গ এসেছিল, এবং সেই আইনের প্রসঙ্গ থেকে কার্জন ভাই অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, প্রতিষ্ঠানের কথা বলেছেন। এভাবে আপনার সঙ্গে আমার নানা বিষয় নিয়ে তর্ক হতে পারে, ঝগড়া হতে পারে, বিবাদ হতে পারে, কিন্তু যদি একটি ইনস্টিটিউশনাল শেপ থাকে একটা বিষয়ের, একটা জায়গার, আমার যদি একটা জায়গাতে যাওয়ার জায়গা থাকে এবং সেই জায়গাটি যদি একটা নির্ভরযোগ্য জায়গা হয়, আপনি মানতে চান বা না চান, আপনি আর আমার বাইরেও সারা দেশের আরও অনেক মানুষ আছেন, সেই মানুষ বিষয়টিকে দেখেন। কারণ আপনি যদি নারায়ণগঞ্জের কথা ধরেন, নারায়ণগঞ্জের একটি সিটি কর্পোরেশনের নির্বাচন দেখেন, আমাদের এখানে একটি ধারা তৈরি করা হয়েছে, বলা হয়েছে, সরলীকরণ করা হয়েছে, অতি সরলীকরণ, যে নির্বাচনে যারা বিজয়ী হয় তারা বলে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, যারা পরাজিত হয় তারা বলে নির্বাচন কারচুপি অথবা সূক্ষ্ম কারচুপি। এটি একটি ব্যাপার, কিন্তু বক্তব্যটা সরলীকরণ করা হয়, সরলীকরণ করে একটা ব্যাখ্যা দেওয়া হয়। কিন্তু এর বাইরেও তারও জনগোষ্ঠী আছে। নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে তো বিএনপি প্রশ্ন তুলেছে, কিন্তু এতে কি দেশের মানুষ বিশ্বাস করেছে যে নারায়ণগঞ্জের নির্বাচনটি ঠিক হয়নি? এতে কি কোনো গণমাধ্যম কি বলেছে যে নারায়ণগঞ্জের নির্বাচনটি ঠিক হয়নি? কিন্তু আমাদের রাজনীতিবিদদের দেখবেন, তারা 2014 সালের 5 জানুয়ারি যে নির্বাচন করে, সেই নির্বাচনের 5% ভোটকে যখন 40% দেখায়, তখন সেটাকে নিয়ে যখন গণমাধ্যম প্রশ্ন করে, তখন তারা গণমাধ্যমের উপরে খেপে যায়। তখনও যে সরলীকরণের প্রশ্ন আসে যে বিজয়ী হলেই নির্বাচন ঠিক আর পরাজিত হলে ঠিক নয়, এই প্রসঙ্গ। এখন এই সমস্ত জায়গাতে আপনি কোনোদিন একমত হতে পারবেন না। এখন যে আলোচনা চলছে, সার্চ কমিটিতে যারা আছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা রাখছি, 1-2 জনের প্রতি গভীর শ্রদ্ধা রাখছি। সেই শ্রদ্ধা রেখে বলছি, তারা আন্তরিকভাবে পরিশ্রম করে একটি জায়গাতে আসবেন, এসে ওই নাম নিয়ে অথবা নিজেদের কিছু গবেষণা করে 5 জনকে নির্বাচিত করবেন, তার মধ্যে হয়তো কয়েকজন যোগ্যও থাকবেন। তারপরেও আমার ধারণা, আমার রাজনৈতিক বিশ্লেষণ বলে, আপনি সমাধানের কোনো জায়গাতে পৌঁছতে পারবেন না। অর্থাৎ এর দিয়ে আমাদের রাজনীতিতে কোনো সুষ্ঠু অবস্থা ফিরে আসবে না। ফিরে না আসার কারণগুলোর মধ্যে নির্বাচন কমিশন বিষয়ে কার্জন ভাই একটি কথা বলেছেন, যে নির্বাচন কমিশনের গঠন কি। আপনি আমাদের প্রতিষ্ঠানগুলো দিন দিন আপনি ধ্বংস করে দিচ্ছেন। যে সমস্ত প্রতিষ্ঠান শক্তিশালী ছিল, সেই প্রতিষ্ঠানগুলোকেও আপনি শক্তিশালী করে ধরে রাখতে প্রশ্নবিদ্ধ করে ফেলছেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা যে জায়গাগুলোতে হয়ে যাচ্ছে, তার মধ্যে একটি শিক্ষার জায়গাটি আমরা এত কম গুরুত্ব দিচ্ছি, কম গুরুত্ব দিয়ে আমরা প্রতিটি, আমি শুরুতে যেটি কথাটি বলেছিলাম যে অ্যাডহক ভিত্তিতে চলছি, সেটি শুধুমাত্র নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে নয়, আমাদের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যতগুলো সেক্টর আছে, সবগুলো সেক্টরে আমরা এই পদ্ধতিতে চলছি। আমার এখন পাশের হার বৃদ্ধি করে দেখাতে হবে, আমার দেখাতে হবে, প্রমাণ করতে হবে যে আমি যখন দেশ পরিচালনা করেছি তখন শিক্ষার হার সবচেয়ে বেশি হয়েছিল। অ্যাডহক ভিত্তিতে আমি সেই পাশের হার বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি, মানে পরিসংখ্যানমুখী আসলে। আমার দেখেন, 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে একটি বই মেলা, সেই বই মেলায় নানা রকমের বই প্রকাশিত হয়। মত প্রকাশের স্বাধীনতা বলে একটি বিষয় আছে। বাংলা একাডেমিতে সাহিত্য এবং সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ লোকজন কাজ করেন, যারা কাজ করেন না তার বাইরেও আরও অনেক লোক আছেন। কিন্তু মেলায়
স্টলে কি বই থাকবে আর কি বই থাকবে না বাংলা একাডেমি কর্তৃপক্ষ সেই দায়িত্বটি দিয়ে দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, সেই দায়িত্বটি দিয়ে দিচ্ছে পুলিশকে। তো পুলিশকে যদি সেই দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে বাংলা একাডেমির মেলা পরিচালনা করার দরকারটা কি? এর কারণটা কি? কারণটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানগুলো, বাংলা একাডেমির যে শক্তি ছিল সেই শক্তিটি রাজনীতির কারণে, তোষামোদির কারণে, দলীয় আনুগত্যের কারণে সেই জায়গাটি দিন দিন দুর্বল করে ফেলছে এবং এই ঘটনাটি সমাজের সর্বত্র ঘটছে। দেখেন, আপনি সাঁওতালপল্লীর কথা বলেছেন, আপনি প্রতিষ্ঠান না থাকলে কি সমস্যা হয়। সাঁওতালপল্লীতে দৃশ্যমানভাবে আগুন দিতে দেখা গেল পুলিশকে। আপনারা টেলিভিশনের ক্যামেরায় সেটা দেখালেন, আন্তর্জাতিক গণমাধ্যম সেটি দেখালো। কয় মাস হয়েছে ঘটনার? 2 মাসের বেশি সময়। 2 মাসের বেশি না, প্রায় 3 মাস পার হয়ে গেছে বা আরো বেশিও হতে পারে, পার হয়ে গেছে। পুলিশের বক্তব্য কি ছিল? পুলিশের বক্তব্য ছিল আমরা ভিডিও ফুটেজ তদন্ত করে দেখছি, যদি প্রমাণ হয় যে দোষী তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। এখন বিচারপতির নেতৃত্বে যে কমিশন, তারা দেখলো যে হ্যাঁ পুলিশই আগুন দিয়েছে অন্যদের সঙ্গে নিয়ে। গতকালকেও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যদি প্রমাণ হয় পুলিশ এই অপরাধ করেছে তাহলে তার বিচার হবে। এই যে যদি প্রমাণ হওয়ার জায়গায়, পৃথিবী তো যদি প্রমাণ হওয়ার জায়গাতে এখন নাই, বাংলাদেশ তো সেই জায়গাতে নাই। আপনি টেলিভিশনের ক্যামেরার ফুটেজ যখন গবেষণা করছেন তখন লক্ষ লক্ষ ফুটেজ কোটি কোটি মানুষ দেশ বিদেশ মিলিয়ে দেখে ফেলছে, তারা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে। তো এরকম জায়গাতে আপনি এখনো বসে আছেন যে আমি ফুটেজ দেখে তারপরে সিদ্ধান্ত নিব যদি পাওয়া যায় অপরাধ। এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলো বলছি এই কারণে, যদি রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক সক্ষমতা থাকতো, যদি রাষ্ট্রের একটি শক্তিশালী কাঠামো থাকতো, তাহলে আপনি যদি অপরাধ করতেন আপনার যেমন বিচার হতো, আমি অপরাধ করলে আমারও বিচার হতো। এখন আমি অপরাধ করছি, আমার ক্ষমতা আছে, আমার বিচার হবে না, আপনি অপরাধ করছেন, আপনার বিচার হবে। তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির যে কর্মীদেরকে আপনি নির্দয়ভাবে পিটালেন, তাদের পেটানোর জন্য আপনি দুঃখ প্রকাশও করছেন না। সংবাদকর্মীরা, আমরা সাংবাদিকদের নির্দয়ভাবে আপনি পিটিয়েছেন, আমরা যেহেতু একটু প্রতিবাদ করতে পারছি সেই কারণে আপনি এখানে এসে দুঃখ প্রকাশ করছেন। অর্থাৎ সবগুলো জায়গাতেই আপনি কোথাও ন্যায্যতা প্রতিষ্ঠা করছেন না। আপনি ন্যায্যতা প্রতিষ্ঠা করা ছাড়া যে সমাজ, ন্যায্যতা প্রতিষ্ঠা করা ছাড়া যে রাষ্ট্র, সেই রাষ্ট্রে আপনি যে অ্যাডহক ভিত্তিতে একটি নির্বাচন কমিশন করে মনে করছি আমরা যে এর মধ্যে দিয়ে একটা সমাধান চলে আসবে, এর মধ্যে দিয়ে আমার বিশ্বাস যে কোনো সমাধানই আসবে না। আমরা যে জটিল অবস্থার মধ্যে আছি সেই জটিল অবস্থার থেকে আরো জটিলতর অবস্থার জায়গাতে আমরা পৌঁছব। কার্জন ভাই, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া কি আসলে শুধুমাত্র এই সমস্ত সংলাপ করে, সার্চ কমিটি করে, লোকজনকে বসিয়ে দিয়ে সেখান থেকে কোনো সুফল আমরা কি আশা করতে পারি কিনা? দেখেন, আমি যতটা বুঝি যে একটা সমাজ কিংবা রাষ্ট্র মানে তার কিছু পিলার থাকবে এবং সেটা তার দৈনন্দিন জীবনযাপন, তার বিভিন্ন কর্মকাণ্ড, সেটা কিভাবে পরিচালনা করবে। একটা হতে পারে যে ওই সমাজ কিংবা রাষ্ট্রের যে মানুষ, তার যে নর্মস, তার যে ভ্যালুস, এটা এতটাই স্ট্রং। এবং আপনি দেখবেন যে ব্রিটেনে অনেক কিন্তু আপনার কনস্টিটিউশনাল কনভেনশন, ওটা কিন্তু রিটেন না, ওটা কিন্তু অনেক দিন ধরে তারা প্র্যাকটিস করে আসছেন। একটা হচ্ছে যে আপনার নর্মস এবং ভ্যালুস এত শক্তিশালী যে আপনি সেটার উপর ভর করে আপনি অনেক কিছু পরিচালনা করতে পারেন। আপনার লিখিত আইন, কনস্টিটিউশন অনেক কিছু দরকার হয় না। আর যদি সেটা না থাকে তাহলে পরে আপনার একটা সুশৃঙ্খল, একটা ভালো যে সমাজ ব্যবস্থা, সেটার জন্য আপনার প্রতিষ্ঠান দরকার হবে। এবং প্রতিষ্ঠান ছাড়া আপনার গণতন্ত্র কিংবা আপনার কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা সেটা কোনোভাবেই গড়ে উঠবে না। এবং যেটা মর্তুজা ভাই বললেন, এবং এই কথাটা আমি বলি যে প্রতিষ্ঠানের সংকট, আমরা তো প্রতিষ্ঠান গড়ে তুলছি না। মর্তুজা ভাই বললেন যে যতটুকু শক্তি বিভিন্ন প্রতিষ্ঠানের ছিল সেটাও আমরা নষ্ট করে দিচ্ছি। এবং আপনি দেখেন যে এইখানে ওই নারায়ণগঞ্জের নির্বাচনের প্রশ্নটা উঠলো এবং ওই নির্বাচনটাতে সরকার এত প্রশংসা পেয়েছে, ইলেকশন কমিশন এত প্রশংসা পেয়েছে, আবার একই সময় তার পর দিন জেলা পরিষদের নির্বাচন হলো। তা আমি জেলা পরিষদের নির্বাচনে দেখলাম যে টাকার খেলা হয়েছে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখলাম যে একদিন মানে গাইবান্ধা এবং খুলনাতে একই দিন একজন সাংসদ মারা গেলেন, আরেকজন সাংসদকে গুলি করা হলো। আমি কোনটাকে আমি মানে বিশ্বাস করব? আপনি যখন কোনো পলিসি, ইউ আর টেকিং এনি পলিসি অর ইউ আর পারসুইং এনি পলিসি, দ্যাট শুড বি কনসিস্টেন্ট। আপনি যদি একই সাথে মানে ডাবল স্ট্যান্ডার্ড করেন, ট্রিপল স্ট্যান্ডার্ড করেন, 4টা স্ট্যান্ডার্ড করেন, আমি কোনটাকে বিশ্বাস করব?
আপনার কিন্তু রাষ্ট্রীয় পলিসি, তারপর কিছু কিছু বিষয়ে আপনার কনসিস্টেন্ট একটা পলিসি থাকতে হয়। আসলে এগুলো উদ্ধার করবে কারা আসলে সংগঠনগুলোকে বা এটা আসলে প্রতিষ্ঠানগুলোকে? শুধুমাত্র যে আমি শুধু রাজনীতিবিদদের দোষ দেব কিংবা শুধুমাত্র যারা নীতি নির্ধারক তাদেরকে দোষ দেব তাও না। হ্যাঁ, আমার মনে হয় এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা, যে অনেক ক্ষেত্রে আমার রাজনীতি কেন এরকম হচ্ছে, আমার রাষ্ট্র কেন এভাবে চলছে, আমাদের জনগণের মধ্যেও তো সেই প্রতিবাদ নেই। আজকে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং তাকে বলা হচ্ছে মানে সমসাময়িক কালের বিষয়ে সবচেয়ে খারাপ একজন প্রেসিডেন্ট, এবং এমন কোনো খারাপ কাজ নেই উনি করেন নাই। এবং আপনি দেখেন মানে তিনি যেদিন শপথ নেন সেই দিন মোর দেন 2 মিলিয়ন পিপল দে আর অন রাস্তায় নেমেছে, হ্যাঁ। রাস্তায় ছিল 20 লাখের বেশি মানুষ, মুসলিম, তারপর ইমিগ্রেন্ট, মহিলা। হ্যাঁ, এবং আপনি দেখেন যে তারা এই যে আপনার ডোনাল্ড ট্রাম্প, তাদের যে প্রতিষ্ঠানের কথা বলছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে 7টা মুসলিম দেশের যে মানে অধিবাসীদের আশাটা বন্ধ করে দিয়েছেন, একটা আদালত কিন্তু সেটাকে স্থগিত করেছে। এই যে প্রাতিষ্ঠানিক শক্তি, ওখানে কিন্তু প্রেসিডেন্ট যা খুশি তাই করতে পারে না। ওখানে প্রেসিডেন্ট যা খুশি তাই করতে পারে না, সেটা ইচ্ছে করলে কংগ্রেস সেটাকে কিন্তু আটকে ফেলতে পারে। আবার যদি কংগ্রেসও এমন কিছু করে তাহলে পরে সুপ্রিম কোর্ট অফ ইউএসএ তারা কিন্তু করতে পারে। এই যে ভারসাম্য, এই যে আপনার চেক অ্যান্ড ব্যালেন্স, সেই চেক অ্যান্ড ব্যালেন্সের কথা, সেপারেশন অফ পাওয়ার্সের কথা বলা হয়েছে। এবং আপনি ইন্ডিয়ার কথা যে আমরা বলি, আপনি ইন্ডিয়াতে তো আপনার সরকার পরিবর্তন হয়েছে, তার পলিসি তো পরিবর্তন হয় নাই। আপনি গণতন্ত্রের কথা বলছেন, আপনি ইন্ডিয়ার মতো একটা ইলেকশন কমিশন তো করতে পারেন নাই। ইন্ডিয়ার মতো একটা ইলেকশন কমিশন যদি করতে পারতেন, আপনার তো এই যে পলিটিক্যাল ক্রাইসিস, প্রত্যেকটা সময় নির্বাচন, 5 বছর পর পর নির্বাচন হওয়ার সময় পলিটিক্যাল ক্রাইসিস হচ্ছে, হরতাল হচ্ছে, ব্লকেড হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এইটা তো মূল্যহীন। এই মানুষগুলোর জীবনের কোনো দাম নেই। হ্যাঁ, এবং সেটা আমার প্রাতিষ্ঠানিক সমস্যার জন্য। এবং ওই যে রাজনীতির প্রকৃতি বললেন আপনি, আমার এখানে তো মানে কনফ্রন্টেশনাল পলিটিক্স, এখানে তো আপনার মানে আপনি যে ঐক্যমতের ভিত্তিতে এখানে সমঝোতার রাজনীতি নেই, আসলে সংঘর্ষের রাজনীতি। হ্যাঁ, কাশিম ভাই, একটি বিষয় আলোচনার মধ্যে আসলো, যেটা হচ্ছে ভালো হচ্ছে প্রতিষ্ঠানগুলো খুবই দুর্বল করা হচ্ছে দিনকে দিন, এবং যার কারণে এই সমস্ত রাজনৈতিক নর্মসগুলো নষ্ট হচ্ছে, জনগণের ভোটাধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে বিভিন্নভাবে আর কি। এবং প্রধান নির্বাচন কমিশনার যেন মেরুদণ্ডহীন না হন, এই ব্যাপারে আজকে এরশাদ একটি বক্তব্য রেখেছে। এই বক্তব্য কিন্তু আরও অনেকেই রাখছেন বিভিন্ন সময় আর কি। তো প্রতিষ্ঠান শক্তিশালী না হয়ে ব্যক্তি শক্তিশালী হলে কি আসলে সেই ব্যক্তিকে দিয়ে সেই প্রতিষ্ঠানের চরিত্রকে ফিরিয়ে আনা সম্ভব কিনা? না, বিষয়টা হচ্ছে ব্যক্তির সাথে প্রতিষ্ঠানের মানে আপনার ওতপ্রোতভাবে জড়িত। এখন লিডার যদি শক্ত হয়, আপনি ধরেন একটা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট, সেক্রেটারি বা চিফ যিনি আছেন, তিনি যদি শক্ত হন, প্রতিষ্ঠানটাও শক্ত হবে। আর যদি দুর্বল হয়ে যায়, প্রতিষ্ঠানটাও দুর্বল হয়ে যাবে। এই জায়গায় একটা পরিবেশের একটা বিষয় আছে, ভারসাম্যের একটা বিষয় আছে। তো ভারসাম্য যদি আপনি নির্বাচন কমিশনের ক্ষেত্রে দিয়ে ধরেন, আপনি এইখানেই আমরা এই কথাটা উঠাই, তাহলে দরবারে ভারসাম্য একটা রক্ষা করতে হবে। ভারসাম্য রক্ষা করার জন্যে দুইটা মেজর দল যারা বাংলাদেশে আছেন, আওয়ামী লীগের, বিএনপি, তাদের কিন্তু একটা সমঝোতা আসতে হবে। তাহলে আপনি এই সমঝোতা প্লাস ওইদিকে, একদিকে সমঝোতা প্লাস ওইদিকে আপনার শক্তিশালী লোক, হ্যাঁ, শক্ত লোক, সৎ লোক, যোগ্য লোক, তারা প্রতিষ্ঠানকে শক্ত করবে। কিন্তু সাপোর্টটা দিতে হবে রাজনৈতিক দলের ভিতর থেকে, এবং সেই সাপোর্টটা আমি মনে করি যে আওয়ামী লীগের, বিএনপিকে দিতে হবে। দেওয়া যদি দেয়, তাহলে কিন্তু আপনি একটা, আমি বলবো যে কালকে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এরকম আমি আশাও করি না। তবে কত হলে একটা সাস্টেনেবল জায়গায় আপনি থাকতে পারবেন, সাস্টেনেবল জায়গায়, যে হ্যাঁ এইটুকু আমি অ্যাকসেপ্ট করতে পারি। এবং প্রতিষ্ঠান গড়ের পেছনে কিন্তু আপনার দীর্ঘ সময় নেয়, এবং জিনিসগুলো ডেভেলপ করতে কিন্তু অনেক সময় নেয়। আর ভাঙ্গা তো যে কোনো সময় যায়। আপনি এই এত রক্তক্ষয়ের মধ্য দিয়ে আপনি এরশাদ বিরোধী আন্দোলন বা অতীতের আন্দোলনগুলো যদি দেখেন, ডেমোক্রেসিকে আপহোল্ড করার জন্য কিন্তু দুইটা মেজর দলে একটা সমঝোতা এসেছিল এরশাদের আন্দোলনের ভিতর দিয়া, এবং সেই জায়গাটায় কিন্তু ঐক্যমতের ভিত্তিতে আপনি একটা জিনিস ওয়ার্ক করেছে এদেশে, যে আপনি ধরেন যে দুইটা দলে কিন্তু একটা সমঝোতা আসছে যে 91 নির্বাচনটা আপনি কনস্টিটিউশনাল, মানে আপনি এইভাবে কি বলে সাংবিধানিকভাবে, এটা তখনকার কনস্টিটিউশন ছিল না, ক্যাটাগরি গভর্নমেন্ট, কিন্তু দুইটা দলের সমঝোতার মধ্যে দিয়েই কিন্তু একটা জিনিস দাঁড়িয়ে গেল, পরবর্তীতে একাদশ এবং দ্বাদশ সংশোধনী দিয়ে সেটা দাঁড়িয়ে গেল। এবং এটা সম্ভব হয়েছে কেন?
সম্ভব হচ্ছে অনলি ফর দুইটা দল একটা আন্ডারস্ট্যান্ডিং এসেছিল, এবং সেখানে কিন্তু আপনি পরবর্তীতে আপনি লোকগুলো ভালো আনা হয়েছে, দুইটা দলই সমঝোতা করে একটা ভালো লোক এনেছেন, তারা একটা ভালো নির্বাচন উপহার দিয়েছেন। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে দুইটা দলকে একটা সমঝোতার ইয়েতে আসতে হবে। আর দ্বিতীয়ত এই দ্বিতীয় দলের মধ্যে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তাহলে দেখবেন যে আপনি অটোমেটিক্যালি এই সমাধানগুলো আসলে এমনি এমনি চলে আসবে। হ্যাঁ, এই সমাধানগুলো যেই ক্রাইসিসগুলোর কথা বলছি আমরা, সেই ক্রাইসিসগুলো দূর হবে, এবং একটা জায়গায় আমি কালকে ভালো হয়ে যাবে এটা মনে করি না আমি, যে খুব যে 100% যেরকম আশা করি এরকম হবে না, কিন্তু আমি মনে করি একটা সাস্টেনেবল জায়গায় আপনি থাকতে পারবেন, যে লেস সবগুলো একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে, যে আপনি সমালোচনাও নিয়ন্ত্রণ, যে এই আরেকটা মনোবৃত্তি হচ্ছে যেটা মুর্তজা বললেন, যে এই যে আপনার এই নির্বাচনে হেরে গেলে আমি আমার পক্ষে নাই, আমি এই সমস্ত মানে তাল গাছটা আমার এই সংস্কৃতি থেকে বেরোতে হবে, এইটার থেকে যদি বেরিয়ে আসা যায় তাহলে কিন্তু আমি মনে করি যে একটা জায়গায় যাবেন। এবং ডেমোক্রেসির প্র্যাকটিসটা কিন্তু আমি মনে দীর্ঘদিনের এটা হতে। আপনি ভারতের দিকে তাকিয়ে দেখেন না, 47-এর পর থেকে এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত কিন্তু ডেমোক্রেসি ওয়ার্ক করাতে কিন্তু তারা একটা প্রাতিষ্ঠানিকভাবে একটা জায়গায় আসতে পেরেছে। পাকিস্তান দেখেন নানাভাবে এটা মানে আপনার নষ্ট করেছে। বাংলাদেশে থমকে যায়, প্রক্রিয়ার মধ্যে আছে বাংলাদেশে, প্রক্রিয়া, এবং এখানে যে কালচারটা ডেভেলপ করেছে, যে আমি একটা কথা বললাম যে একটা মেজর পার্টি যদি যখন মাঠে থাকবে না নির্বাচনের, তখনই কিন্তু এই সমস্ত ঝামেলাগুলো হয়ে যাবে। আমি যেটাই আজকে কিন্তু মেজর আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে হতে হবে। আমরা একটু ঢাকার বাইরে যেতে চাই, আসলে সেখানকার মানুষজন কি ভাবছে সেগুলো জানবো, তারপরে আলোচনায় ফিরবো। আমরা শুরুতে সিলেটে এবং তারপরে যাব খুলনাতে। আমাদের সঙ্গে যুক্ত হবে দিদার আলম নোবেল এবং শামসুজ্জামান শাহিন। আমরা প্রথমে যাচ্ছি খুলনায়, এবং শামসুজ্জামান শাহিনের কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে, সার্চ কমিটি গঠন নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, এবং সেখানকার মানুষ এবং তার সঙ্গে সঙ্গে সেখানকার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ এবং বিএনপি বিশেষ করে, তারা কি ভাবছে এবং তাদের প্রতিক্রিয়া কি আপনার মাধ্যমে জানতে চাই। ধন্যবাদ শ্রাবণ। সেটা হলো সার্চ কমিটি নিয়ে এখানে সাধারণ মানুষের মধ্যে অতটা আগ্রহ না থাকলেও রাজনৈতিক মহলে এবং বুদ্ধিজীবী বা বিভিন্ন যে উচ্চ মহলগুলো আছে সেখানে কিন্তু আলোচনা হচ্ছে, এবং গত কয়েকদিন ধরেই এই বিষয়টি ঘুরে ফিরে আলোচনা হচ্ছে যে সার্চ কমিটি আগামী যে নির্বাচন কমিশনার নির্ধারণ করবেন বা নির্বাচন করবেন, কমিশন গঠন করবেন, সেই কমিটিটা কেমন হবে, কে আসতে পারে, এই বিষয়গুলো আলোচনা হচ্ছে। তবে রাজনৈতিক মহল এবং জনপ্রতিনিধিদের মধ্যে এই বিষয়টা সীমাবদ্ধ। সাধারণ মানুষ এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষের মধ্যে খুব একটা আলোচনা হচ্ছে বা আগ্রহ আছে, এটি কিন্তু লক্ষ্য করা যায়নি। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বহুদিন পরে, প্রায় 2 বছর পর, খুলনার শেখ আবু নাসের হাসপাতালে যে আইসিইউ ইউনিটটি ছিল, প্রায় 100 কোটি টাকা ব্যয় ওই আইসিইউ ইউনিটটি স্থাপন করা হয়েছিল, কিন্তু জনবলের অভাবে গত 2 বছর ধরে সেটি চালু করা যায়নি। নিউজ 24-এ এ বিষয়ে একটা প্রতিবেদন প্রকাশের পর স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে ওই ইউনিটটি চালুর উদ্যোগ নিয়েছেন, এবং আগামীকালকে এই ইউনিটটি উনি সরাসরি উপস্থিত থেকে উদ্বোধন করবেন। শ্রাবণ, শাহিন, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাবে আমরা সিলেটে। নোবেল, আপনার কাছে কি খবর রয়েছে? আসলে সার্চ কমিটি গঠন হচ্ছে, প্রক্রিয়া চলছে, অনেকে বক্তব্য রাখছেন, রাজনৈতিক দলগুলোর নাম প্রস্তাব করবেন, সেক্ষেত্রে আসলে প্রান্তিক রাজনৈতিক দলগুলো যারা তৃণমূলের রাজনীতি করছেন, তারা আসলে কি ভাবছেন? সঙ্গে সঙ্গে জনগণ, চায়ের দোকানে তো রাজনীতি নিয়ে খুব বেশি আলোচনা হয়, সেখানে আসলে মানুষজন কি মনোভাব পোষণ করছে? নোবেল। ধন্যবাদ শ্রাবণ। খুলনার সহকর্মী শাহিন যেমন বলছিলেন যে সার্চ কমিটি নিয়ে বা নির্বাচন কমিশন নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে আমরা এখনও খুবই একটা আলোচনা দেখতে পাচ্ছি না। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ আমরা দেখেছি যে তারা বিষয়টিকে খুবই ইতিবাচকভাবে নিয়েছেন, এবং তারা বলছেন যে যাদের দিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে তারা কোনোভাবেই বিতর্কিত নয়, এবং তাদের দিয়ে যে নির্বাচন কমিশন গঠন হবে সেটি আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। বিএনপি তারা বলছে যে তারা যেভাবে সুপারিশ করেছিল সেভাবে সার্চ কমিটি হয়নি, এবং এই কমিটি দিয়ে তারা খুব ভালো কিছু আশা করছে না, এবং তারা যেটি বলছেন যে যদি একটি নিরপেক্ষ এবং শক্তিশালী নির্বাচন কমিশন গঠন না হয় তাহলে হয়তো
বিগত যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো নির্বাচন হয়নি বা সকল রাজনৈতিক দলগুলো অংশগ্রহণে যেভাবে নির্বাচন হয়নি সেভাবে হয়তো আগামী নির্বাচনেও দেশের রাজনৈতিক বড় দলগুলো অংশ নেবে না। আর যদি আমি বলি যে সিলেটের সুশীল সমাজের কথা, তারা কিন্তু এই নির্বাচন কমিশনকে ভালোভাবে সার্চ কমিটিকে ভালোভাবে নিয়েছেন এবং বলছেন যে যারা সার্চ কমিটিতে আছেন তারা যেহেতু তাদের অতীত কেরিয়ারে কোনো রকমের কলঙ্ক নেই, সেজন্য তারা অবশ্যই চেষ্টা করবেন একটি ভালো নির্বাচন কমিশন গঠনের। শ্রাবণ, সিলেটে সার্চ কমিটি নিয়ে এমন আলোচনাই চলছে। নোবেল এবং শাহিন, আপনি দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মুর্তজা ভাই, যে বিষয়টি উঠে আসলো, জনগণ কিন্তু খুব একটা আগ্রহী নয় কি আলোচনা হচ্ছে বা কি আলোচনা হচ্ছে না। এই দুই জেলার মানুষের সম্পর্কে এই মতামত জানলাম আমরা। আসলে এই বিষয়ে আপনার মন্তব্য জানবো, তবে ছোট্ট বিরতির পরে। দর্শক আমাদের সঙ্গে থাকুন, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আবারও নিউজরুম সংলাপে। কথা বলছি সার্চ কমিটি এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। মুর্তজা ভাই, যে প্রশ্নটি করেছিলাম, আসলে মানুষজন বলছে জনগণ এটি নিয়ে খুব একটি ভাবছে না, শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরা এটি নিয়ে খুব বেশি চিন্তিত। আপনার মূল্যায়ন কি? আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এটি আলোচনা যদি হয়, সেক্ষেত্রে জনগণের মানে যে মতামত কতটুকু সেখানে প্রতিফলিত হতে পারে? দেখেন, সব বিষয় জনগণের ভাবার কথাও নয়। সাধারণ যে জনমানুষ, সাধারণ জনগণে খেটে খাওয়া সাধারণ জনমানুষ, তো বাংলাদেশে তো 80% উপরে কৃষক, সাধারণ কৃষক। তো সেই কৃষক সারাক্ষণ চিন্তিত থাকে তার ফসলটি ঠিকমতো হলো কিনা, ফসলের সময় এসে ঠিকমতো সার পেলো কিনা, বীজ পেলো কিনা, ফসল হওয়ার পরে সে ধানের দাম ঠিকমতো পেলো কিনা, টমেটো ঠিক দামে বিক্রি করতে পারলো কিনা, সেটা নিয়ে তার চিন্তায় থাকে। সে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, সে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন হবে, সে সেখানে গিয়ে ভোট দিতে চায়। সে এই পুরো মারামারির মধ্যে, তর্ক বিতর্কের মধ্যে থাকতে চায় না। এই থাকার সময় তার নেই। এই থাকার সময় নিয়ে ব্যস্ত থাকি আমরা তথাকথিত সুবিধাবাদীরা, আমরা তথাকথিত শিক্ষিতরা। এই বাংলাদেশের আজকে পর্যন্ত যত রকমের অন্যায় অনিয়ম হয়েছে তার প্রায় সবই করেছি আমরা শিক্ষিতরা, এই শহরে বসে যারা আলোচনা করেছি। সাধারণ জনমানুষের কথা যদি বলেন, তারা তাতে অংশীদার হতে বাধ্য হয়েছে। সুতরাং সাধারণ জনমানুষের যে কথা দুজন প্রতিনিধি বলেছেন, আমি মনে করি যে সাধারণ মানুষের ভাবনাটা আসলে এরকমই। সাধারণ মানুষ সচেতন নয় তা না, সাধারণ মানুষের কাছে এই সমস্ত আলোচনা অত্যন্ত অহেতুক মনে হয়, যে এটা নিয়ে এত আলোচনা কেন, একটা সুষ্ঠু নির্বাচন চাই আমি, সেটা করার জন্য যা করা দরকার করেন, আপনি দেশ পরিচালনা করছেন, সেই জায়গাটিতে আসেন। এখন যে জায়গাটির কথা বলা হচ্ছে সেখানে কয়েকটি প্রসঙ্গ একটু আনা দরকার। সুষ্ঠু নির্বাচন দরকার, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা দরকার। কেন দরকার? কারণ দরকার হচ্ছে বাংলাদেশটি যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়। বাংলাদেশের যে একটি অপার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাটা যাতে সত্যি সত্যি বিকাশ ঘটে। এখন সম্ভাবনাটা কি আছে? বাংলাদেশ এই মুহূর্তে, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর যে সমস্ত দেশ উন্নতি করেছে তারা যে অনেকগুলো সুবিধার একটি সুবিধা পেয়েছিল, বাংলাদেশ এখন সেরকম একটি অবস্থায় আছে। 66% মানুষ কর্মক্ষম, জনগোষ্ঠী কর্মক্ষম, এবং 30-এর কম বয়স তাদের। এই জনগোষ্ঠীকে যারা যখন কাজে লাগাতে পেরেছে, সেই দেশ উন্নতির জায়গাতে পৌঁছতে তাদের সহায়তা হয়েছে। এই জায়গাতে আসে মানব সম্পদ উন্নয়নের কথা। মানব সম্পদ উন্নয়নের সবচেয়ে বড় মাধ্যম কি? বড় মাধ্যম হচ্ছে শিক্ষকরা শিক্ষিত করবেন মানুষকে। আপনি সেই শিক্ষা এই জায়গাটিতে সবচেয়ে কম গুরুত্ব দিচ্ছেন, আপনার মানব সম্পদ উন্নয়নের জায়গাতে আপনার রাষ্ট্রের কোনো গুরুত্ব নেই। এটার ভয়াবহ চিত্র হলো, কয়েকদিন আগে একটি গবেষণায় দেখলাম, তারা বলছে বাংলাদেশের যে আমরা কর্মক্ষম জনগোষ্ঠীর কথা বলছি, সেখানে তারা বলছে 1 কোটির বেশি তরুণ নিষ্ক্রিয় অবস্থায় আছে। বেকারত্ব তো বটেই, তারা নিষ্ক্রিয় অবস্থায় আছে, তাদের কোনো বিষয়ে তেমন কোনো উৎসাহ নাই, কাজ নাই, কর্ম নাই, তারা প্রতিবাদে নাই, তারা কোনো কিছুর মধ্যে নাই। এই তথ্যটি যদি সত্যি হয়ে থাকে, 1 কোটির বেশি তরুণ, কর্মক্ষম তরুণ যদি একটি দেশের নিষ্ক্রিয় থাকে, যার কাজ করার কথা, দেশ উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখার কথা, যাকে কাজে লাগানোর কথা, সেই জায়গাগুলোতে যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে আমরা যে কথা বলছি, আমরা যে আলোচনা করছি, আমরা যে উন্নয়নের কথা বলি, উন্নয়নটি করবে কে? আপনি যদি পাকিস্তানের প্রসঙ্গে এসেছে এখানে, ভারতের প্রসঙ্গে এসেছে এখানে, আপনি যদি পাকিস্তানে যান, পাকিস্তানের লাহোর বা ইসলামাবাদকে যদি দেখেন, তাহলে কিন্তু চকচকা ঝকঝকা দেখবেন। 4 লেন 6 লেনের রাস্তা দেখবেন, ফ্লাইওভার দেখবেন, ব্রিজ দেখবেন, বড় বড় ভবন দেখবেন।
কিন্তু পাকিস্তানের কি এটি উন্নয়নের চিত্র? পাকিস্তান তো একটি ব্যর্থ রাষ্ট্র, পাকিস্তান তো উন্নয়ন একটু সময় একেবারে শেষ পর্যায়ে আমরা একটু সংক্ষেপে ব্যাপারটা আমি বলছি, পাকিস্তান তো উন্নতির জায়গাতে যেতে পারেনি। আবার যদি আপনি ভারতে যান, ভারতে গিয়ে দেখবেন সত্যিকার অর্থে একটা উন্নয়নের যে ধারা, সেখানে মানব সম্পদের উন্নয়ন আছে, সেখানে রাস্তা আছে, সেখানে শিক্ষা আছে, সবকিছুর উন্নয়ন আছে। এখন আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন হলাম, এখন আমরা পাকিস্তানি মডেলকে যদি নিজেদের মডেল মনে করি, আর অন্য যে আধুনিক যে মডেল আছে, গণতন্ত্রের যে মডেল আছে, সেই মডেলগুলো দূরে সরিয়ে দিয়ে যদি আমরা শুধু উন্নয়ন করি, তাহলে সেই উন্নয়নে রাস্তা হবে, ফ্লাইওভার হবে, মানুষের উন্নয়ন হবে না। এখন আমরা কোন জায়গাতে থাকবো সেটি নির্ধারণ করতে হবে আমাদের রাজনীতিবিদদের। হাফিজুর রহমান কার্জন, মানুষের উন্নয়ন যদি না করে আসলে শুধুমাত্র উন্নয়ন ইনফ্রাস্ট্রাকচারের দিকে যাওয়া হয়, সেক্ষেত্রে কি মূল্যবোধের অবক্ষয় হয়, এবং তখন কি আসলে কি আমরা একটা মতানৈক্যের রাজনীতি বা দূরত্বের রাজনীতি, সংঘর্ষের রাজনীতি চলে আসে কিনা? মূল্যবোধের অবক্ষয় সেটা ভিন্ন প্রসঙ্গ। আপনি যে প্রশ্নটি করলেন এবং মর্তুজা ভাইয়ের কথার সূত্র ধরে আমি বলি, আমি প্রতিষ্ঠানের কথা বলছিলাম। আমি কয়েকদিন আগে ডেইলি স্টারে একজন বিদেশি অধ্যাপকের প্রবন্ধ পড়ছিলাম, এবং সেখানে তিনি যে বিষয়টা বলেছেন যে আপনার একটা বাংলাদেশে এখন যে কন্ট্রোভার্সিটা চলছে সেটা হচ্ছে ডেমোক্রেসি ভার্সেস ডেভেলপমেন্ট। এখন ডেমোক্রেসি ডেভেলপমেন্ট একসাথে চলবে, নাকি শুধু ডেভেলপমেন্ট চলবে, ডেমোক্রেসি চলবে না, কিংবা শুধু ডেমোক্রেসি চলবে, ডেভেলপমেন্ট বাদ দেবেন? তো বিষয়টা হচ্ছে যে দুটো একসাথে চলতে হয়, এবং আপনি ডেভেলপমেন্টকে করার জন্য এবং সেটাকে সাস্টেইন করার জন্য, টেকসই করার জন্য আপনাকে ইনস্টিটিউশন করতে হয়, এবং সেই ইনস্টিটিউশন মানে আমি যে ইনস্টিটিউশনের কথা বলেছি সেটা যেমন একরকম, আবার তার সাথে রুল অফ ল থাকতে হয়, তার সাথে অ্যাক্সেস টু জাস্টিস থাকতে হয়, তার সাথে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করতে হয়। এবং তিনি কয়েকটা উদাহরণ দিলেন যে 1900 সালে আর্জেন্টিনা তাদের ডেভেলপমেন্টটা এত ভালো ছিল যে তারা চিন্তা করছিল যে ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রি যে ডেভেলপমেন্ট হয়েছে তারা সেই উচ্চতায় চলে যাবে, কিংবা সেই মানে তার সাথে পাল্লা দিতে পারবে। কিন্তু মানে এখন এসে দেখা যাচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো তাদের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $40,000, আর তাদের আর্জেন্টিনার পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $14,000। এবং আইভরি কোস্টের অবস্থাও কিন্তু একই রকম। হ্যাঁ, এবং আপনি এখানে কিন্তু অনেকগুলো মডেল রয়েছে, যে আপনার সিঙ্গাপুরের কথা বলা হচ্ছে, তারপরে সাউথ কোরিয়ার, মালয়েশিয়ার কথা বলা হচ্ছে, যে সেখানে ঠিক আছে ডেভেলপমেন্ট হয়েছে, ডেমোক্রেসি নাই। কিন্তু আপনার একই সাথে আপনার ইজিপ্টের কথা ধরেন, আপনি লিবিয়ার কথা ধরেন, আপনি কিন্তু দুটো একসাথে চলতে হবে। এবং যেটা আমি সবসময় মনে করি, প্রতিষ্ঠান থাকতে হবে। এবং সবচেয়ে আমাদের মতো দেশে সবচেয়ে এখন যেটা হচ্ছে যে আপনার সামরিক বাহিনীকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয়েছে, তোমরা যা খুশি নাও, যত সুযোগ সুবিধা আমলাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন শেষ করি। এবং এইখানে মর্তুজা ভাই যে কথাটা বললেন, আপনার শিক্ষায় বরাদ্দ কি? আমার 3,40,000 কোটি টাকার বাজেট হয়েছে, আমার 37টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ বড় জোর 4,000 কোটি টাকা। এবং আপনি 2013 সালে আপনার ইন্ডিয়াতে উচ্চশিক্ষা খাতে আগের বছরের বাজেটে 13% বাড়ানো হয়েছে। আপনি আসল জায়গাকে না দিয়ে আপনার ইনস্টিটিউশন গড়ে তোলা, আপনার শিক্ষাতে বরাদ্দ দেওয়া, আপনার যে সমস্ত কাজগুলো করা, মানব সম্পদ আপনি সাস্টেইন করবেন কিভাবে? এই গল্প দিয়ে তো চলবে না। কাশেম ভাই, সেটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে 5 জনের নাম তারা প্রস্তাব করবে, আওয়ামী লীগও বলেছে নাম প্রস্তাব করবে। এত সংঘাত, এত দূরত্বের পরেও কি দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একটি সমঝোতার জায়গায় আসার চেষ্টা করছি, যে আমাদের জন্য সুখবর কিনা? না, রাজনৈতিক দলগুলো সমঝোতা আসবে কিনা জানি না। এই দুই দলের ধরেন যে রকম আমরা অবস্থান দেখছি, এটা রাতারাতি এই প্রবলেম সলভ হবে না কিনা, এটা যথেষ্ট সুন্দর কারণ আছে। আর দ্বিতীয়ত আপনাকে প্র্যাকটিসটার ভিতর দিয়ে আপনাকে আগাতে হবে, যে হ্যাঁ আমি ইলেকশনে যাব, ইলেকশন করব, কোনো ধ্বংসাত্মক কাজ করব না। এগুলো যদি আপনার কনসেপ্ট আপনি ডেভেলপ করে, তাহলে কিন্তু একটা ওয়ার্কেবল। আমি বললাম যে কালকে রাতারাতি একেবারে হয়ে যাবে সেরকম মনে করি না, কিন্তু আপনাকে সাস্টেনেবল জায়গায় থাকতে পারবেন। এবং যতই আপনি ডেমোক্রেসির প্র্যাকটিসটা করবেন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে, দেখবেন যে আপনি একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে গেছেন। এখন প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে হলে, শক্তিশালী করতে হলে, এগুলো তো এই দলগুলোকে, রাজনৈতিক দলগুলোকেই করতে হবে। তারা যে এনভায়রনমেন্ট চান সেই রকম এনভায়রনমেন্ট যদি নিশ্চিত করতে পারেন, তাহলে আমার মনে হয় ব্যক্তি খোঁজার চেয়ে বড় জিনিস ব্যক্তি আসলে প্রতিষ্ঠানকে দাঁড়াতে পারবেন। অনেক শক্তিশালী লোক আসছেন যারা ইলেকশন কমিশন আসছেন, আমি দেখেছি আমার ক্যারিয়ারে, কিন্তু তারা তো পারেন নাই আলটিমেটলি, যে কোথাও অনেক জায়গায় তারা থুকে গেছেন। যাই হোক, এরকম আমার এই অতীত নিয়ে ঘাটাঘাটি বা কথা নিয়ে বলা, এগুলো হয়তো অনেক বলা যাবে। মানে আমরা চাই যে একটু সমঝোতা হোক, সমাধানের জায়গায় সমঝোতা তো হতেই হবে, সমঝোতা হতেই হবে।
এবং এই সমঝোতা যাতে একটা কার্যকরী সমঝোতা হয়। এখন আপনার বাড়িতে মাননীয় প্রধানমন্ত্রী গেল, তার বাড়িতে ঢুকতে দিলেন, এই সমস্ত সিচুয়েশন দেখাতে আর ভালো লাগে না। এগুলি কথা হলো যে এগুলি এই যে কেউ এগুলো পার্সোনাল লেভেলে চলে যায়, এগুলো আপনার অপমান ফিল করে, এগুলি আলটিমেটলি অনেক দূরত্ব বাড়ায় দেয়, অনেক দূরত্ব বাড়ায় দেয়। যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে। এখন কথা হলো ইনস্টিটিউশনটাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তিতে উপর দেওয়া হবে এবং প্র্যাকটিসটা একটা রেগুলার করতে হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত আলোচনা করার জন্য। আমরা একটা কথা বলা যাবে একদমই শেষ 30 সেকেন্ড। জি, সেটা হচ্ছে শুধুমাত্র রাজনীতিবিদ, আমি একমত তো অবশ্যই, শুধুমাত্র রাজনীতিবিদ না, সুশীল সমাজকে, তারপরে যে যার অবস্থান থেকে সবচেয়ে বড় ভূমিকা জনগণকে সোচ্চার হতে হবে। জনগণ সোচ্চার না হলে আপনি যে জনগণের যে লেভেল, আপনার পলিটিশিয়ানরাও সেই লেভেলের হবে, সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। জি, ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। থাকবেন আমাদের সঙ্গে, দেখবেন নিউজ 24 এবং সবসময় বাংলাদেশের কথা ভাববেন, বাংলাদেশের ভালোর কথা ভাববেন। শুভরাত্রি।